শুরু এসআইআর শুনানি। 32 লক্ষ আনম্যাপের জন্য ধাপে ধাপে শুনানি হবে। ইতিমধ্যেই শুনানির জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তথ্য যাচাই প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করাতে আগেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া, গোটাটা জুড়েই আতঙ্কের পরিবেশ এতটাই ভয় জাগানো যে লোকে বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা। কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহসভাপতি। কাদের কখন ডাকবে, কত দূরে ডাকবে, চিঠি পৌঁছবে কিনা, কি ডকুমেন্ট নিয়ে আসবে, সমস্তটাই একটা আতঙ্কের পরিবেশ। একজন আত্মহত্যা, একজন মারা গেছে, আবার আপনারা শুনেছেন 2 ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এই মৃত্যু মিছিল চলছে এবং সবথেকে বড় কথা, সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ সোজা নেই তো গব্বর আ জায়গা, এখন বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা, ইলেকশন কমিশন আ জায়গা। অনেকে আবার খারাপভাবে ইলেকশন কমিশনের চিফ যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের নাম করে বলছে যে ও এসে যাবে, ঘুমিয়ে পড় বাবা। এই রকম কিন্তু আমরা কোনোদিন চাইনি যে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠবে। বাংলাদেশে পরপর হিন্দু নিধন, প্রতিবাদে ফের বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযানে হিন্দুত্ববাদী সংগঠন। পুলিশের সঙ্গে সংঘাতের পথে না হেঁটে শিয়ালদা থেকে মিছিল করে বেগবাগানি ব্যারিকেডের সামনে অবস্থান করলেন তারা। ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশনও দেন। মিছিল কিন্তু বেগবাগানের প্রায় কাজে চলে এসছে এবং তুমি দেখতেই পাচ্ছ মিছিল যত এগোচ্ছে তত কিন্তু মিছিল তার যে ক্যারেক্টার সেটা কিন্তু আক্রমণাত্মক হচ্ছে। এই মুহূর্তে পুলিশের তরফে কিন্তু পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে গোটা বেগবাগান চত্বর। আমাদের লড়াই ইসলামী মৌলবাদের বিরুদ্ধে, সারা পৃথিবীর ইসলামী মৌলবাদের বিরুদ্ধে। দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু এই মুহূর্তে একেবারে বেগবাগানের সামনে চলে এসছে। কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা এই এজেসি পোস্ট রোডে, কোনোভাবেই যাতে সনাতনীদের এই মিছিল বাংলাদেশ হাই কমিশনে না পৌঁছাতে পারে, তার জন্য পুলিশের এই ব্যবস্থা। বন্ধু, আমরা বলছি আপনারা এমন কিছু করবেন না যে কারণে পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, বলছি আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়। আন্দোলনকারীদের মধ্যে 3 জন প্রতিনিধিকে অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার জন্য। তারা যাচ্ছেন এবং তাদের যে বক্তব্য আছে, যে ক্ষোভ নিয়ে আজকে কার্যত তারা এসেছেন যে বাংলাদেশে সেই দেশের যারা সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে তারা বাংলাদেশ হাই কমিশনের এই অভিযানে ডাক দিয়েছেন। ওখানে দীপু দাসকে যে পুলিশ অফিসাররা আশ্রয় না দিয়ে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। দীপু দাসের হত্যার সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অকারণে গুজব ছড়িয়ে বদনাম করা হয়েছে এইসব বলে যেন আর কাউকে এইরকম হিংসার মুখে ঠেলে দেওয়া না হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ। বন্ধ অনেকবার কথা হয়, নাও হতে পারে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। দত্তাবাদ কাণ্ডে বিডিওর আগাম জামিন বাতিল হতেই সক্রিয় পুলিশ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন। বিধাননগর আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদন করল বিধাননগর কমিশনারেট। বিডিও প্রশান্ত বর্মনী কিংপিন, আদালতে দাবি সরকারি আইনজীবীর। আরো বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক চক্রবর্তী। জানাও ময়ূক, কি হলো আদালতে? দেখো, আজকে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বিধাননগর মহকুমা আদালতে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত, যেমনটা পুলিশ আধিকারিকরা বারবার দাবি করছেন, সেই প্রশান্ত বর্মনের
অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানানো হলো এবং সেই গ্রেফতারি পরোয়ানার আবেদন জানাতে গিয়ে পুলিশের তরফ থেকে যিনি স্পেশাল পিপি ছিলেন তিনি যেটা দাবি করেছেন যে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছেন এই মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন এবং তিনি এই ঘটনার কিংপিন মূল অভিযুক্ত। এর পাশাপাশি এটাও বলা হচ্ছে যে বাড়িতে তার ভিডিও নিউ টাউনের বাড়িতে রীতিমতো আদালত বসিয়ে, অর্থাৎ যে কাজটা আদালতের করা উচিত বিচার, সেই আদালত বাড়িতে বসিয়ে একজন নিরীহ লোককে মারধর করে তাকে খুন করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে, কাস্টাডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু স্পেশাল পিপি তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বিধাননগরের এসিজেএম এ তিনি একটু আগে সাবমিশন করেছেন। আজকে সকালে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত তার গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানানো হয় এবং সেই গ্রেফতারি পরোয়ানার জারির যে আবেদন তার শুনানি সেটা কিছুক্ষণ আগে ছিল। শুনানিতে সরকার পক্ষের আইনজীবী স্পষ্ট করে বলেছেন যে এই যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তাতে কিংপিন হচ্ছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে 72 ঘন্টার যে সময় মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে বিডিওকে সারেন্ডার করতে হবে, সেটা গতকাল রাত 8টার সময় ওভার হয়ে গেছে এই 72 ঘন্টা এবং পুলিশ আধিকারিকরা এটা অ্যাপ্রিহেন্ড করছেন যে এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সম্ভবত তিনি ভিন রাজ্যে পালিয়ে গেছেন, তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা প্রয়োজন রয়েছে। তিনি বাড়িতেই আদালত বসিয়ে বিচার করেছিলেন এবং নির্মমভাবে এক স্বর্ণ ব্যবসায়ী তাকে খুন করা হয়। এই গোটা ঘটনায় বাকি অভিযুক্তরা ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন, জেল হেফাজতে রয়েছেন। এই জায়গায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। ঠিক সেই কারণেই প্রশান্ত বর্মনের অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা যাতে বিধাননগর আদালত ইস্যু করে, এই শুনানি কিছুক্ষণ আগে হয়েছে। যদিও বিধাননগর আদালতের তরফ থেকে নির্দিষ্ট কি রায় সেটা এখনো স্পষ্ট হয়নি, সেটা আর অল্প কিছু সময়ের মধ্যে স্পষ্ট হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ময়ূক, তোমার কাছে আরো বিস্তারিতভাবে আসবো, কিন্তু তার আগে জানাবো এই যে অভিযোগ যারা করেছিলেন গোবিন্দবাগ সহ আরেক প্রত্যক্ষদর্শী কি বলেছিলেন সেদিন, রাখবো। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে, আমি যাবো না বলছি, শুনেনি উনি, তা বলে তুমি চলো ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল, এই ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে, নীলবাতি লাগানো ছিল। নীলমাতি লাগানো ছিল। স্করপিও তো সবাই চলে গেছে, ওরা লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল দোকান থেকে। ওই সিসিটিভির এটা ছিনলো, চারজন ছিল আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে আর সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো, একটা কালো গাড়িতে ওকে তুলে দিল আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। অর্থাৎ দত্তাবাদে কিভাবে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয় সেই কথাই বলছিলেন, অভিযোগ করছিলেন প্রত্যক্ষদর্শীরা। আর এই আজকের যে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছে বিধাননগর কমিশনারেট। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা কেন মনে করছেন, কোন কোন জায়গায় মনে করছেন যে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন? দেখো, ইতিমধ্যেই যে কো অ্যাকিউজড প্রশান্ত বর্মনের সঙ্গে যারা এই খুনের ঘটনায় ছিলেন তাদের কাছ থেকে একটা মোবাইল ফোন সিজার হয়েছে। সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু ফুটেজ দেখা গেছে যেগুলো এই অভিযুক্তরা ডিলিট করে দিয়েছিল। পুলিশ আধিকারিকরা সেই ফুটেজগুলো রিট্রিভ করেছেন এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, ওখানকার প্রাক্তন তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার এবং বাকি অভিযুক্তরা তারা নির্মমভাবে মারধর করছে। এমনকি ভিডিও ফুটেজে এটাও দেখা গেছে যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন একজন WBCS অফিসার, তিনি নিজের বেল্ট এবং জুতো দিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করছেন। পোস্টমর্টেম যখন এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার হয়েছিল, পুলিশ আধিকারিকরা আজকেও পুলিশের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন আদালতে দাবি করেছেন যে একজন স্বর্ণ ব্যবসায়ীর দেহ তো যাত্রাগাছিতে খালের ধারে পাওয়া গেল, তারপর তার ময়না তদন্তের রিপোর্ট যখন এলো তাতে দেখা যাচ্ছে হোমিসাইডাল তো বটেই, খুন তো করা হয়েছে। 32টা ইনজুরি একটা 51 বছরের স্বর্ণ ব্যবসায়ী তার শরীরে। অর্থাৎ কতটা নিষ্ঠুরভাবে মারধর করলে একজনের শরীরে 32টা ভিজিবল ইনজুরি মার্ক হয়। এটা থেকেই পুলিশ আধিকারিকরা বারবার আদালতের কাছে বলছেন যে প্রশান্ত বর্মন এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত, তিনি ঘটনাস্থলে ছিলেন। তার আগাম জামিন যাতে খারিজ হয় সেটা হাইকোর্ট সেই আবেদনে সাড়া দিয়েছে। এখন পুলিশ আধিকারিকরা গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেছেন। দেখা যাক আর কিছুক্ষণের মধ্যেই সেই রায় সামনে চলে আসবে।
নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে ময়ূর। বিডিও প্রশান্ত বর্মন আজকে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয় বিধাননগর মহকুমা আদালতে, এবং সেখানে আদালতে সরকারি আইনজীবী দাবি করেন যে বিডিও প্রশান্ত বর্মনই কিংপিন। এর আগেও যে অভিযোগ বারবার প্রশান্ত বর্মনের বিরুদ্ধে উঠেছিল, প্রশান্ত বর্মন বলেছিলেন তিনি নির্দোষ, পুরোটাই চক্রান্ত। কি বলেছিলেন তিনি দেখুন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ অভিনেত্রী পার্নো মিত্রর। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করলেন তিনি। 2019 বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো। 2021 বিজেপির প্রার্থী হয়ে বড়নগরে লড়েছিলেন পার্নো মিত্র। আর সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। আর সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2021 বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সক্রিয় রাজনীতিতে তাকে আর দেখা যায়নি। 2026 বিধানসভা ভোটের আগে ফুল বদল করলেন তিনি। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী পার্নো মিত্র, যিনি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তৃণমূল ভবনেই আমরা আছি। পার্নো, এই সিদ্ধান্ত বদল কেন, দল বদল কেন? আমি বিজেপি জয়েন করেছিলাম 2019-এ। 2021-এ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম, এবং তারপরে থেকে সময় যত এগিয়েছে তখন মনে হয়েছে যে আমি তো মানুষের জন্য কাজ করব বলেই পলিটিক্সে এসেছিলাম। আমার মনে হয় না সেই সুযোগটা আমি পেয়েছি। তো আজকে আমার দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে দিদিকে মানুষ এত ভালোবাসেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন, মেয়েদের জন্য স্পেশালি এত কাজ করছেন। ওনার এতগুলো প্রোগ্রামস আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং সেটার জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে হাত মিলিয়ে ওনার পাশে দাঁড়িয়ে যদি আমি কাজ করতে পারি, আই এম গোইং টু বি, আই মিন দ্যাট ইজ সামথিং দ্যাট আই উড লাইক টু ডু। কিন্তু 2019-এ এই ভাবনাটা হলো না কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তো মুখ্যমন্ত্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল। তখন ওই তো সব কিছু তো সময় মতন হয় না। আপনার ইচ্ছেতে তো সব কিছু হতে পারবে না। আমার সময় এখন জয়েন করার ছিল, তাই এখন হয়েছে। ইচ্ছেটা তো আপনার? হ্যাঁ, ইচ্ছেটা আমার, কিন্তু ওই এভরিথিং হ্যাজ ইটস টাইম। এই যে বিজেপিতে গেলেন, প্রার্থী হলেন, অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন। অভিজ্ঞতাটা কি খারাপ যেখানে তৃণমূলে আসতে হলো? অভিজ্ঞতা খারাপ ভালো নয়, ইটস জাস্ট কোনো অভিজ্ঞতাই হয়নি, সিম্পল। মানে আপনি পার্টিতে মিটিংয়ে যেতেন এমনি বিজেপির? পরের দিকে না। অর্থাৎ আপনারা শুনলেন পার্নো মিত্র যে কথা বলছেন, যে যেভাবে তিনি যোগদান করেছেন, এখন ইচ্ছে হয়েছে তাই তিনি যোগদান করলেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। 2021-এ বিজেপির প্রার্থী হয়ে বড়নগরে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। আজ তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র। অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচনের আগে 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো মিত্র। সেই মুহূর্তের, অর্থাৎ বিজেপিতে যোগদানের মুহূর্তের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, আজ তৃণমূলের যোগদানের মুহূর্ত পার্নো মিত্রর। পাশাপাশি পার্নো মিত্র তৃণমূলের যোগদানকে কটাক্ষ করেছেন তাপস রায়। কি বলেছেন তিনি দেখুন। একটা হচ্ছে একটি রাজনৈতিক দল, সেটা বোধহয় আলটিমেটলি অভিনেত্রী সঙ্গে পরিণত হতে চলেছে, এক। আর দুই হচ্ছে যে আবার কপাল পুড়লো। তার কারণ হচ্ছে নির্বাচনের আগে যোগদান যখন করছে তখন নিশ্চয়ই কোনো একটা আসন যদি তাকে দেয়, বলে পরে একটা ডেডিকেটেড রাজনৈতিক কর্মী, তৃণমূল কর্মী, তার কপাল পুড়লো। এইভাবেই ভরে যাবে আর কি নায়ক নায়িকাতে, মানে যারা আগামী দিনে
বা এখনই হয়তো কোনো কাজকর্ম পাচ্ছে না সিরিয়ালে বা ফিল্মে, তারাই হয়তো এই রাজনৈতিক দল বা শাসক দলের জায়গা করে নিতে চাইছে। ওকে হয়তো শিখিয়ে দিয়েছে, সেই কথাগুলোই হয়তো বলছে। আমি সেসব নিয়ে কিছু বলছি না। তো নিশ্চয়ই আরজিকর মেয়েদের জন্য এত তামান্না বা সন্দেশখালী বা আমাদের এই শামশেরগঞ্জ ধুলিয়ানের মা বোনেদের যে ক্রন্দন কান্নান নিশ্চয়ই ওকে স্পর্শ করেছে, করেনি বললে তো হবে না। সকাল হলে খবরের কাগজ খুলতে ভয় পাই, আবার না কোনো নারী নির্যাতনের খবর বা অত্যাচারের খবর চোখে আসে, আর এইসবের জন্য আমাদের লজ্জা হয়। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ মৎস্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের রামনগরে নন্দিনী মেলার উদ্বোধনে এমনই মন্তব্য করেছেন মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন তারা ক্রমাগতভাবে, শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। নারী নিরাপত্তা প্রসঙ্গে সচেতনতার বার্তাও দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু খোদ মন্ত্রীর গলায়, মৎস্যমন্ত্রীর গলায় উদ্বেগ দেখা গেল রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। বিজেপির কি প্রতিক্রিয়া? সাম্প্রতিককালে সবচেয়ে বিতর্কিত এবং বহু চর্চিত ঘটনা হচ্ছে কামদুনি। এমনভাবে গুছিয়ে তদন্ত করা হলো যাতে প্রত্যেক অভিযুক্ত কার্যত মুক্তি পেয়ে যায়। তখন বিপ্লব বাবুর চৈতন্য হয়নি, তখন উনি অন্তরের অন্তঃস্থল থেকে কোনো সাড়া পাননি, তখন প্রতিবাদ করতে পারেননি। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই ধরনের প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের এই ধরনের কখনো কখনো ওই যাত্রা দলের বিবেক হয়ে ওঠার প্রচেষ্টা চলে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।